শিক্ষা সহজের আজকের পর্বে আমরা আলোচনা করব সমাস অধ্যায়ের একেবারে প্রথম পর্বের বিষয়গুলি, যেখানে আমরা দেখব সমাস শব্দের আক্ষরিক অর্থ কী, সমাস কাকে বলে এবং সমাসের যে পরিভাষাগুলি রয়েছে যার উপর থেকে কিন্তু প্রতি বছর মাধ্যমিকে একটি করে প্রশ্ন থাকে। সমাসের এই পরিভাষাটা একেবারে সহজ, যে কোনো একটি দৃষ্টান্ত দিয়ে তোমরা যদি বুঝে নাও তাহলে সব সময়ের জন্য মনে থেকে যাবে কোন অংশকে আমরা কি নামে চিহ্নিত করে থাকি। এছাড়াও আজকে আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা জেনে নিই সমাস শব্দের আক্ষরিক অর্থ কী। সমাস শব্দের আক্ষরিক অর্থ হলো সংক্ষেপ। সমাস শব্দের আক্ষরিক অর্থ হলো সংক্ষেপ। ব্যাকরণে আমরা এই সমাস প্রক্রিয়ার মধ্যে যেটা হতে দেখব তার মধ্যে কিন্তু এই সংক্ষিপ্তকরণের ব্যাপারটা প্রযোজ্য। তাহলে সমাস কাকে বলে? পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়াকে বলে সমাস। আবারও একবার বলছি, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়াকে বলে সমাস। তাহলে একাধিক পদ একটি পদে পরিণত হবে, তার মানে এখানে সংক্ষিপ্তকরণ বা সংক্ষেপ হওয়ার ব্যাপারটি স্পষ্ট। তাই ব্যাকরণের এই প্রক্রিয়াটিকে সমাস নামে অভিহিত করা হয়েছে। এরপর আমরা একটি দৃষ্টান্ত সহযোগে দেখব যে কিভাবে সমাসের একটি দৃষ্টান্তের কোন অংশকে কি নামে চিহ্নিত করে এবং সমাস কাকে বলে, সেই দৃষ্টান্তের মধ্য দিয়ে কিন্তু আরও আমাদের কাছে স্পষ্ট হবে। চলো তাহলে আমরা দেখে নিই সমাসের পরিভাষাগুলিকে আমরা কিভাবে জানব। এখানে আমরা একটি দৃষ্টান্ত দেখতে পাচ্ছি, লোককে দেখানো, লোক দেখানো। দেখো, লোককে দেখানো হলুদ কালারে যেটা আমরা দেখছি সার্কেল করা আছে, এই অংশটিকে বলা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এই অংশটিকে কেন ব্যাস বাক্য বলছে? তাহলে লোক দেখানো যেটা রেড কালারে সার্কেল রয়েছে, একে বলছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তাহলে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে ভাঙলে যে আমরা বাক্য বা বাক্যাংশ পাই, কোন বাক্যটি পাচ্ছি? লোককে দেখানো। এই বাক্যাংশকেই বলা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আবারও একবার বলছি, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে? সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে বাক্য বা বাক্যাংশ পাই তাকেই বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে এই দৃষ্টান্তে লোককে দেখানো যেটা হলুদ কালারে আমি সার্কেল করেছি, সেই অংশটি হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। দেখো, লোককে একটি পদ ছিল, দেখানো আরও একটি পদ ছিল। এটা কিন্তু বাক্য নয়, দুটো পদ নিয়ে এটা একটা বাক্যাংশ, বাক্যের অংশগত একটা অর্থ এরা বহন করছে, দুটো পদ মিলে। তাই এদের বাক্যাংশ বলবো আমরা, এটিকে বাক্যাংশ বলবো। আর এই বাক্যাংশটিকেই বলা হচ্ছে সমাসের ক্ষেত্রে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তা ব্যাস বাক্য কেন বলছে? ব্যাস শব্দের অর্থ হচ্ছে বিস্তার। বিগ্রহ মানে যার একটি রূপ বা অস্তিত্ব আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে লোক দেখানো এই সমস্ত পদের ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা যে অংশটি পাচ্ছি সেটি বিস্তৃত হচ্ছে। তাই এই বাক্যাংশটিকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য নাম দেওয়া হচ্ছে। এরপর সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কাকে বলে? কিভাবে বলবো না, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের ওপর সমাস করার পরে যে একটি মাত্র পদ পাওয়া যায় তাকেই বলে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তাহলে দেখো, সমাসবদ্ধ পদ থেকে আমরা ব্যাস বাক্যের ডেফিনেশান বলবো, আর ব্যাস বাক্য থেকে আমরা যাব সমস্ত পদের ডেফিনেশানে। আবার একবার বলছি যে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের ওপর সমাস করে যে একটি মাত্র পদ পাওয়া যায় তাকে বলা হয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। লোক দেখানো যেটি রেড কালারে সার্কেল করা আছে, এই অংশটিকে বলা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। ব্যাস, দুটি পরিভাষা আমাদের জানা হলো। এখানে কিন্তু পরীক্ষায় অনেক সময় প্রশ্ন থাকে, মাধ্যমিকেও প্রশ্ন থাকে, ব্যাস বাক্য কাকে বলে দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দাও, বা সমস্ত পদ কাকে বলে।
এরপর দেখো ওই হলুদ সার্কেলের মধ্যে মানে যেটা ব্যাস বাক্য, লোককে দেখানো, এই দুটি পদকে আলাদা আলাদা করে নিচের দিকে অ্যারো মেরে লেখা আছে সমস্যমান পদ। তাহলে সমস্যমান পদ কাকে বলে? ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে আলাদা আলাদাভাবে বলা হয় সমস্যমান পদ। ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে আলাদা আলাদাভাবে, সে দুটি থাকতে পারে, তিনটি, চারটি, যটা থাকতে পারে, প্রত্যেকটা পদকে আলাদা আলাদা করে বলা হয় সমস্যমান পদ। এরপর দেখো ওই লোককে দেখানো ব্যাস বাক্যের ওপরে দুটো অ্যারোতে লেখা আছে। তাহলে ব্যাস বাক্যের পূর্বে যে পদটি মানে শুরুতে যে পদটি বসে আছে তাকে বলছে পূর্বপদ। তাহলে লোককে এই পদটি হচ্ছে পূর্বপদ, আর দেখানো ব্যাস বাক্যের পরে দিকে বা পূর্বপদের পরে যে পদটি থাকে তাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। উত্তর শব্দের অর্থই হচ্ছে পর, মানে পরের অংশকে বোঝাচ্ছে। তাহলে ব্যাস বাক্যের পূর্ব অংশে যে পদটি থাকে তাকে বলা হয় পূর্বপদ, আর ব্যাস বাক্যের পরের অংশে যে পদ থাকে তাকে বলে উত্তরপদ। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন থাকে, একটি সমাসের দৃষ্টান্ত দিয়ে বলল এই দৃষ্টান্তটির ব্যাস বাক্য হলো বা সমস্ত পদ হলো বা একটি সমস্যমান পদ হলো বা পূর্বপদটি হলো বা উত্তর পদটি হলো। তাহলে একটি সমাসের দৃষ্টান্তের সমগ্র অংশকে কোথায় কী নামে চিহ্নিত করা হয় এভাবে তোমাদের জেনে রাখতে হবে। এরপর সমাসের যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে যে সমাসে যে বিভাগগুলি রয়েছে তার মধ্যে কোথাও দেখব যে ব্যাস বাক্যের পূর্বপদের অর্থ সমস্ত পদে গিয়ে প্রাধান্য পাচ্ছে, বা পরপদের অর্থ বা উভয় পদের অর্থ বা দুটো পদ ছাড়া অন্য অর্থ প্রাধান্য পেতে পারে। সেই ভিত্তিতে যে একটি মাত্র সমাস রয়েছে যেখানে আমরা দেখব পূর্বপদের অর্থ অর্থাৎ ব্যাস বাক্যের যেটি পূর্বপদ সেটির অর্থ সমস্ত পদে গিয়ে প্রাধান্য পাচ্ছে, সেটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। আবার কিছু সমাসের ক্ষেত্রে দেখা যাবে যে পরপদের অর্থ সমস্ত পদে গিয়ে পরপদের অর্থটাই প্রাধান্য পাচ্ছে। সেক্ষেত্রে আমরা কোন কোন সমাসে পাই না, তৎপুরুষ, কর্মধারয় আর দ্বিগু, এই তিনটে সমাস। তাহলে তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু এই তিনটে সমাসের ক্ষেত্রে সমস্ত পদে গিয়ে দেখব পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, আর যেটা দেখলাম অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রেই শুধুমাত্র পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। আর পূর্বপদ পরপদ উভয় পদের অর্থ প্রাধান্য আমরা পেয়ে থাকি দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে। এটা একটা খুব সহজ প্রশ্ন, এই ধরনের প্রশ্ন মানে সেকেন্ড সামেটিভেও তোমরা পাবে যে অর্থ প্রাধান্য কোন সমাসের ক্ষেত্রে কোথায় পায়, আর ফাইনাল পরীক্ষাতেও পেতে পারো। এরপরে আর একটি সমাস রয়েছে বহুব্রীহি সমাস। এর ক্ষেত্রে দেখা যাবে যে সমস্যমান পদগুলি রয়েছে অর্থাৎ ব্যাস বাক্যের যে পূর্বপদ পরপদ এদের কোনোটি অর্থ সমস্ত পদে গিয়ে প্রাধান্য পাচ্ছে না, এই দুটি পদ দ্বারা নির্দেশিত অন্য অর্থ প্রাধান্য লাভ করছে সমস্ত পদে গিয়ে, যেটা বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আমরা দেখে থাকি। তাহলে অন্য পদের অর্থ প্রাধান্য লাভ করে থাকে বহুব্রীহি সমাসের ক্ষেত্রে। এরপর আমরা দেখব ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় সমাজকে তিন ভাগে ভাগ করতে চেয়েছেন। তার ভিত্তিতে তার মতবাদ অনুযায়ী সংযোগমূলক সমাস, ব্যাখ্যামূলক সমাস ও বর্ণনামূলক সমাস, এই তিন ধরনের সমাস আমরা পেয়ে থাকি। মানে আমরা যেভাবে বাংলা ব্যাকরণে সমাসের যে 9টি বিভাগ পড়ি তার মধ্যে দেখব যে সেই সমাসগুলি কিছু পোর্শন রয়েছে সংযোগমূলকে, কিছু রয়েছে ব্যাখ্যামূলক আর কিছু রয়েছে বর্ণনামূলক সমাসের ক্ষেত্রে। তাহলে সংযোগমূলক সমাস কোনটিকে বলা হচ্ছে? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসটি হচ্ছে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে সংযোগমূলক সমাস। আর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ব্যাখ্যামূলক সমাস হিসেবে যে সমাসগুলিকে বলছেন সেগুলি হচ্ছে তৎপুরুষ, দ্বিগু, কর্মধারয় এবং অব্যয়ীভাব সমাস। তাহলে ব্যাখ্যামূলক সমাসগুলি হলো বা ব্যাখ্যামূলক সমাস বলতে কোন সমাসগুলিকে বোঝায়, এ ধরনের প্রশ্নও কিন্তু থেকে থাকে। এছাড়া আরেকটি যে বিভাগ রয়েছে দেখো বর্ণনামূলক সমাস, শুধুমাত্র বহুব্রীহি সমাসটা হচ্ছে বর্ণনামূলক সমাসের মধ্যে পড়ছে। তাহলে সংযোগমূলক আর বর্ণনামূলকের ক্ষেত্রে দেখো রয়েছে একটি সমাস। সংযোগমূলকের দ্বন্দ্বের ক্ষেত্রে আমরা এরপরে আলোচনা করব, দেখব সংযোজক অব্যয় দ্বারা সংযুক্ত থাকে। আর ব্যাখ্যামূলকের ক্ষেত্রে রয়েছে তিনটি সমাস, তিনটি নয় 4টি সমাস।
দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে এই দ্বন্দ্ব শব্দটির অর্থই কিন্তু এই সমাসের বৈশিষ্ট্য বহন করে থাকে। দ্বন্দ্ব শব্দের অর্থ দুটি, এক হচ্ছে বিবাদ বা ঝগড়া, আর 2 নম্বর হচ্ছে মিলন। এবং দেখো এই দুটি অর্থ কিন্তু সম্পূর্ণ বিপরীতধর্মী। তাহলে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে যখন আমরা ব্যাস বাক্যটি দেখব, একটি উদাহরণ দিলাম, ভাই ও বোন, ভাই বোন। এই দৃষ্টান্তের মধ্যে ভাই ও বোন এই অংশটি হচ্ছে ব্যাস বাক্য। এখানে দেখো পূর্বপদ আর পরপদ, অর্থাৎ পূর্বপদ কোনটি? ভাই, আর পরপদ হচ্ছে বোন ব্যাস বাক্যে। এই দুটি পদ ও সংযোজক অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে আছে কিন্তু আলাদাভাবে বসছে। তাহলে দ্বন্দ্ব শব্দের অর্থ যে ঝগড়া বা বিবাদ, মানে আমরা একটা দূরত্ব, যেটা বুঝতে পারি। ব্যাস বাক্যের ক্ষেত্রে দেখো সংযোজক অব্যয় দ্বারা পূর্বপদ আর পরপদ আলাদা হয়ে আছে, আর সমান চিহ্নর পরে আমরা কি লিখব? ভাই বোন। ভাই হাইফেন দিয়ে বোন এবং কাছাকাছি করে জিনিসটা লেখা হচ্ছে। তাহলে এখানে সংযোজক অব্যয় সমস্ত পদে গিয়ে উঠে যাচ্ছে, অর্থাৎ পূর্বপদ আর পরপদের কি হচ্ছে? মিলন ঘটছে। মানে দ্বন্দ্ব শব্দের অর্থ একদিকে যেমন বিবাদ, অন্যদিকে তেমনি মিলন। এই অর্থটাই আমরা বিবাদ যে অর্থটা দেখতে পাবো দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যের মধ্যে, আর দ্বন্দ্ব সমাসের যে মিলন অর্থটা প্রযোজ্য হয়েছে এর সমস্ত পদের ক্ষেত্রে। তাহলে দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে সমাসে আমরা দেখব পূর্বপদ এবং পরপদ উভয়ই সমাসবদ্ধ পদে গিয়ে অর্থগত প্রাধান্য লাভ করছে, সেই সমাসকে আমরা দ্বন্দ্ব সমাস বলে অভিহিত করব। আবারও একভাবে আমরা বলতে পারি, এই পূর্বপদ আর পরপদ আমরা দেখব কখনো বিশেষ্য হবে উভয়, আবার কখনো বিশেষণ, আবার কখনো সর্বনাম বা ক্রিয়া হতে পারে। তাহলে আমরা ডেফিনেশনে বলতে পারি যে ব্যাস বাক্যে বিশেষ্য বা বিশেষণ বা সর্বনাম বা ক্রিয়ার দ্বারা গঠিত পূর্বপদ পরপদ সংযোজক অব্যয় দ্বারা সংযুক্ত এবং সমস্ত পদে গিয়ে পূর্বপদ পরপদ উভয়েরই অর্থ প্রাধান্য প্রতীয়মান যে সমাসের ক্ষেত্রে তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলে চিহ্নিত করি। আবারও একবার বলছি, যে সমাসে পূর্বপদ পরপদ কখনো বিশেষ্য, কখনো বিশেষণ বা সর্বনাম বা ক্রিয়ার দ্বারা গঠিত এবং সমস্ত পদে গিয়ে পূর্বপদ পরপদ উভয়ের অর্থ প্রাধান্য লাভ করার ক্ষেত্রকেই বা সেই সমাসকেই আমরা দ্বন্দ্ব সমাস বলে অভিহিত করব। তাহলে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা যে প্রধান বৈশিষ্ট্য দেখব যে ব্যাস বাক্যে পূর্বপদ পরপদ সংযোজক অব্যয় মূলত ও দ্বারা সংযুক্ত হয়ে থাকে এবং সমস্ত পদে গিয়ে সেই সংযোজক অব্যয় উঠে যাচ্ছে, দুটি পদ অর্থাৎ পূর্বপদ পরপদ হাইফেন দ্বারা সংযুক্ত হয়ে বসছে এবং সমস্ত পদে গিয়ে বা সমাসবদ্ধ পদে গিয়ে পূর্বপদ পরপদ সমানভাবে অর্থ প্রাধান্য নিয়ে বসছে। এই গেল দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য। গঠনগত, তা এখানে আমরা বৈচিত্র্যগত দেখব যে এই পূর্বপদ পরপদ কখনো বিশেষ্য হতে পারে উভয়, কখনো উভয় বিশেষণ, কখনো উভয় ক্রিয়া, আবার কখনো উভয় সর্বনাম। যেমন ধরো তোমাদেরকে যে দৃষ্টান্তটি আমি এক্ষুনি বললাম, ভাই ও বোন ভাই বোন, মাতা ও পিতা মাতা পিতা, রাজা ও বাদশাহ রাজা বাদশাহ, এই ধরনের দৃষ্টান্তগুলিতে দেখো দুটি পদই হচ্ছে বিশেষ্য পদ। ভাই বোন বাবা মা বা মাতা পিতা রাজা বাদশাহ সমস্ত শব্দগুলি বিশেষ্য শব্দ, পূর্বপদ পরপদ উভয় এখানে বিশেষ্য। এরপর বিশেষণের দৃষ্টান্ত দিই, ধনী ও গরিব ধনী গরিব, ছোট বড় ছোট বড়,
উঁচু ও নিচু, উঁচু নিচু। বা আরও দেখো বলছি, আঁকা ও বাঁকা, আঁকা বাঁকা। ন্যায় অন্যায়, ন্যায় অন্যায়। এই ধরনের দৃষ্টান্তগুলিতে পূর্বপদ পরপদ উভয়ই হচ্ছে বিশেষণ। এরপরে দেখো আমরা যদি বলি হেসেও খেলে, হেসে খেলে, বা ভেঙে ও গড়ে, ভেঙে গড়ে, হাসি ও কান্না, হাসি কান্না। এই সমস্ত পদগুলি হচ্ছে কিন্তু ক্রিয়াপদ, পূর্বপদ এবং পরপদ উভয়। আবার এটা ওটা, এটা ওটা, আমিও তুমি, আমি তুমি, যাকে ও তাকে, যাকে তাকে। তাহলে এটা ওটা, আমি তুমি, যাকে তাকে, এই সমস্ত পদগুলি হচ্ছে সর্বনাম পদ। এই যে 4 ধরনের দ্বন্দ্বর দৃষ্টান্ত আমি আলোচনা করলাম, পরীক্ষায় অনেক সময় প্রশ্ন থাকে যে পূর্বপদ পরপদ বা উভয় পদ বিশেষ্য সহযোগে একটি দ্বন্দ্বের দৃষ্টান্ত দাও, বা পূর্বপদ পরপদ সর্বনাম যোগে একটি দ্বন্দ্বের দৃষ্টান্ত দাও। তাহলে তোমাদের আলাদা করে কিছু দৃষ্টান্ত মনে রাখতে হবে যে এই দৃষ্টান্তগুলো পড়ছি বিশেষ্য এখানে উভয় পদ, কোথাও উভয় পদ বিশেষণ, কোথাও উভয় পদ সর্বনাম, কোথাও উভয় পদ ক্রিয়া। এটা একেবারে সহজ ব্যাপার। দ্বন্দ্ব সমাসের মধ্যে কোনো কঠিনের কোনো ব্যাপার নেই। তৎপুরুষের একটি ভাগ দুটি ভাগ একটু কঠিন রয়েছে, কঠিন মানে কি বুঝে নিতে হবে, আর কর্মধারের ক্ষেত্রে একটু বুঝতে হবে, বহুব্রীর ক্ষেত্রে একটু বুঝতে হবে, আর বাদ বাকি কোনো সমাসের ক্ষেত্রে কিন্তু একেবারে কঠিন বলে কোনো বিষয় নেই। তাহলে এই দ্বন্দ্ব সমাসের এই দৃষ্টান্তগুলো তোমরা সবাই জানো, এগুলো এই ধরনের দৃষ্টান্ত আমরা সবাই মুখে ব্যবহার করি, কিন্তু পড়ার সময় সচেতনভাবে তোমাদেরকে দেখে পড়তে হবে যে কোথায় উভয় পদ কীভাবে ব্যবহৃত হচ্ছে। এরপর দেখো দ্বন্দ্বের আরও একটি দিক রয়েছে, সহার্থক দ্বন্দ্ব। সহার্থক দ্বন্দ্ব বলতে কি, সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব বলতে কি বোঝাচ্ছে? সমার্থক শব্দ, অর্থাৎ আমি একটি দৃষ্টান্ত বিশেষ্য সময় বলেছিলাম যে রাজা ও বাদশাহ, রাজা বাদশাহ, হাট ও বাজার, হাট বাজার। বা ধরো বলা হলো মাঠ ও ময়দান, মাঠ ময়দান। তাহলে রাজা বাদশাহ প্রায় সমার্থক, মাঠ ও ময়দান দেখো প্রায় সমার্থক শব্দ, হাট ও বাজার, হাট বাজার। তাহলে হাটেই বাজার হয়, মানে দুটো প্রায় সমার্থক শব্দ। মাঠ ময়দান একেবারেই সমার্থক বলা চলে, রাজা বাদশাহ একেবারেই সমার্থক। তাহলে উভয় পদ সমার্থক বা পূর্ব পরপদ সমার্থক শব্দযোগে একটি দ্বন্দ্বের দৃষ্টান্ত দাও। পরীক্ষাতে কিন্তু এভাবেও প্রশ্ন থাকে। তাহলে দৃষ্টান্ত কয়েকটি তোমাদের বুঝে পড়লে বা জেনে রাখলে তাহলেই সমার্থক দ্বন্দ্ব তৈরি। এরপর ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্বের মধ্যে তোমরা যে কোনো লেখকের ব্যাকরণ বই লক্ষ্য করলে দেখবে, বা কালীপদ চৌধুরীর বইও দেখবে যে বক্সের মধ্যে সহচর, অনুচর, প্রতিচর, বিকার, অনুকার কতগুলি দৃষ্টান্ত দেওয়া রয়েছে। এই দৃষ্টান্তগুলোও কিন্তু পরীক্ষায় অনেক সময় প্রশ্নে থাকে। তাহলে সহচর দ্বন্দ্ব বলতে কি বোঝাচ্ছে? পূর্বপদ আর পরপদ একটা আরেকটার সঙ্গে চলে আসে, চেয়ার ও টেবিল, চেয়ার টেবিল। বা ধরো বলা হলো কাপড় ও চোপড়, কাপড় চোপড়। এই যে একটার পেছনে আর একটার চলে আসা, এটাই হচ্ছে অনুচর দ্বন্দ্বের দৃষ্টান্ত। অনু মানেই হচ্ছে পশ্চাৎ, মানে একটা পদের পশ্চাতে আর একটা যে পদ চলে আসে, এটা হচ্ছে অনুচর দ্বন্দ্বের দৃষ্টান্ত। চেয়ারের সঙ্গেই টেবিল, চেয়ার ও টেবিল। বা ধরো বলা হচ্ছে কাপড় ও চোপড়, কাপড় চোপড়। কাপড়ের সঙ্গে চোপড়টা অনেকটাই বিকারময় শব্দ বা বিকার দ্বন্দ্বে যায়, কিন্তু এটা বিকার দ্বন্দ্ব নয়। কাপড় ও চোপড়, কাপড় চোপড়টা হচ্ছে অনুচর দ্বন্দ্বের মধ্যেই আসবে। কয়েকটি দৃষ্টান্তই থাকে, এক্ষেত্রে তোমাদের ভালো করে মনে রাখতে হবে। বা দৃষ্টান্ত দিয়েও জানতে চাওয়া হয় এটি যে ধরনের দ্বন্দ্ব। এবারে অপশানে তোমার দেওয়া আছে অনুচর, সহচর, বিকারময়, অনুকার, যেটা ঠিকঠাক অপশান হবে তোমাকে চুজ করতে হবে। এরপর দেখো সহচর দ্বন্দ্ব। সহ মানে কি না, দুটো একসঙ্গেই রয়েছে,
একটার পেছনে আর একটা আসছে না। দেহ মন, দেহ মন, বা ধরো গোপ ও দাড়ি, গোপ দাড়ি, ঘর ও বাড়ি, ঘর বাড়ি, এই দৃষ্টান্তগুলি হচ্ছে সহচর দ্বন্দ্ব। মানে একটার সঙ্গেই আর একটা বর্তমান, একটার পেছনে একটা নয়, একটার পেছনে যখন আর একটা আসছে তখন সেটা অনুচর দ্বন্দ্ব, আর একটার সঙ্গে আর একটা যখন একসঙ্গে বর্তমান থাকছে তখন সেটা হচ্ছে সহচর দ্বন্দ্ব। প্রতিচর দ্বন্দ্ব একেবারে সহজ, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, আকাশ ও পাতাল, আকাশ পাতাল। তাহলে এই দুটো দৃষ্টান্তে বুঝতেই পারছো যে এখানে বিপরীতার্থক শব্দ, আকাশ পাতাল একদম সম্পূর্ণ বিপরীত, জন্ম ও মৃত্যু। বা ধরো বলা হলো পাপ ও পুণ্য, একেবারে বিপরীতার্থক শব্দ দিয়ে পূর্বপদ আর পরপদ গঠিত। এই ধরনের দ্বন্দ্বকে বলা হচ্ছে কি প্রতিচর দ্বন্দ্ব। বিকার অর্থপ্রকাশক দ্বন্দ্ব কি হবে না, একটা পূর্বপদটা হচ্ছে সঠিক শব্দ এবং পরপদটা হচ্ছে তার বিকৃত শব্দস্বরূপ, মানে যেটাকে আমরা বিকারময় শব্দ বলি। যেমন ধরো ঠাকুর ঠুকুর, ঠাকুর তার বিকৃত রূপ হচ্ছে ঠুকুর এই শব্দটি। বা আমরা যেটা বলি কাদা কাটা বা গাল গপ্প, এই দৃষ্টান্তগুলি আসছে তোমাদের বিকার দ্বন্দ্বের দৃষ্টান্ত স্বরূপ। আরেকটি রয়েছে অনুকার দ্বন্দ্ব। অনুকার দ্বন্দ্ব কোনটি? জল টল, তেল টেল বা বাসন কোষণ। অনেকেই বিকার বা অনুকারে কাপড় চোপড়টা এনে ফেলো, এটা সচেতনভাবে তোমাদের মনে রাখতে হবে, কাপড় চোপড়টা কিন্তু অনুচর দ্বন্দ্বের মধ্যে আসছে। কাপড়ের পশ্চাতে আনুষঙ্গিক যে আর জামা কাপড় থাকে তাকেই চোপড়ের শব্দের মধ্য দিয়ে বোঝানো হচ্ছে, এটা অনুকার বা বিকারের মধ্যে আসবে না। আর বিকার অনুকারের ক্ষেত্রে আমরা কি দেখব না, একটার অনুকরণে আরেকটি শব্দ আসছে, তার অর্থ থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন তেল টেল, টেলের কোনো অর্থ নেই, জল টল, টলের কোনো অর্থ নেই, হলেও কিন্তু এটা অনুকরণে আসছে, তাই একে অনুকার দ্বন্দ্ব বলছে। আর ঠাকুর ঠুকুর, দেখো ঠাকুর ঠুকুরটা ছিল বিকার অর্থপ্রকাশক দ্বন্দ্ব, মানে ঠাকুরের বিকৃত উচ্চারণ হচ্ছে ঠুকুর, কাছাকাছি উচ্চারণ কিন্তু সঠিক কোনো অর্থ নেই এর, কিন্তু ওই উচ্চারণের বিকৃতি স্বরূপই এটা এসছে। তাহলে তোমাদের বিকার, অনুকার, অনুচর এই তিনটে একটু গুলিয়ে যাবে। তোমরা যে যে লেখকের বই পড়ছো তারা সেই লেখকের বইয়ে যে কটা ওই বিভাগের ক্ষেত্রে দৃষ্টান্ত আছে ঠিকঠাক করে মনে রাখবে। আচ্ছা, এরপর আমরা দ্বন্দ্বের একদম শেষের দিকেই চলে যাচ্ছি, অ্যাক্সেস দ্বন্দ্ব। দ্বন্দ্বের ক্ষেত্রে বৈশিষ্ট্য স্বরূপ কি দেখা যাচ্ছিল, যে ব্যাস বাক্যে পূর্বপদ পরপদ যাই থাকুক না কেন, একাধিক পদ থাকুক না কেন, সেক্ষেত্রে আমরা সমস্ত পদে গিয়ে দেখব প্রত্যেকটি পদই প্রতীয়মান, কোনোটি হারিয়ে যাচ্ছে না, প্রত্যেকটি পদই রয়েছে, অর্থ প্রাধান্য তাদের বজায় রয়েছে। অ্যাক্সেস দ্বন্দ্বের ক্ষেত্রে দেখা যাবে যে ব্যাস বাক্যের মধ্যে যে দুটি বা দুইয়ের বেশি সমসমান পদ ছিল সেগুলি কিন্তু একটি পদে রূপান্তরিত হয়েছে, কিন্তু ওই একটি পদের মধ্যেই যে একটি পদের অর্থ প্রাধান্য তা নয়, যে একটি পদে পরিণত হচ্ছে সেই একটি পদের মধ্যেই পূর্বপদ পরপদ বা যদি দুইয়ের বেশি পদও থেকে থাকে তার সমান অর্থ প্রাধান্য বজায় থাকছে। যেমন আমি তুমি ও সে সমান আমরা, তাহলে এখানে তুমি ও সে তোমরা, দেখো তুমি ও সে যখন বলছি তখন এখানে পূর্বপদ পরপদ দুটি রয়েছে, সমস্ত পদে কি হচ্ছে তোমরা, এই তোমরা সমস্ত পদের মধ্যে কিন্তু তুমি ও সে এই দুটি পদের সমান অর্থগত প্রাধান্য রয়েছে, হতে পারে এটি একটি পদ। আর আমি তুমি ও সে এখানে তিনটি সমসমান পদ রয়েছে এবং তিনটি সমসমান পদেরই অর্থ প্রাধান্য আমরার মধ্যে প্রতীয়মান রয়েছে, হয়েছে শেষে একটি পদ, তাই একে বলা হচ্ছে অ্যাক্সেস দ্বন্দ্ব। শেষে গিয়ে একটি পদ পাওয়া যায় দ্বন্দ্বের ক্ষেত্রে, এখানে আমরা দেখব। আচ্ছা, এরপর
কিছু কিছু বইয়ে তোমরা পাবে যে দ্বন্দ্ব সমাসের কয়েকটি বিশিষ্ট উদাহরণ, যেটা সন্ধির ক্ষেত্রে আমরা পাই, যেমন জায়া ও পতি দম্পতি বা জায়াপতিও হয়ে থাকে, অহ ও নিশা অহর্নিশ, অহ ও রাত্রি অহরাত্র, দিবা ও রাত্রি দিবারাত্র। এইভাবেও কিন্তু কিছু বিশিষ্ট দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত রয়েছে। তাহলে দ্বন্দ্বের যে ভাগের মধ্যে যে কোনো উদাহরণ চাইতে পারে, হয় পূর্বপদ পরপদ বিশেষ্য সহযোগে দ্বন্দ্বের দৃষ্টান্ত, বা পূর্বপদ পরপদ সমার্থক শব্দযোগে দ্বন্দ্বের দৃষ্টান্ত, বা একটি অনুচর দ্বন্দ্বের দৃষ্টান্ত দাও, বা প্রতিচর দ্বন্দ্বের দৃষ্টান্ত। এভাবে উদাহরণ চাইতে পারে, বা উদাহরণ দিয়ে জানতে চাইতে পারে যে এটি কী ধরনের দ্বন্দ্ব উল্লেখ করো। আর অ্যাক্সেস দ্বন্দ্বটাও কিন্তু অনেক সময় ডেফিনেশান আকারেও থাকে বা দৃষ্টান্তও চায়। আবারও একবার শেষে তোমাদের কাছে বলছি যে সহচর মানে যেটা সঙ্গে বর্তমান, এর দৃষ্টান্তে রয়েছে দেহ ও মন, মানে দুটো একসঙ্গে বর্তমান। আর অনুচর মানে একটার পশ্চাতে আর একটা আসছে, অনু শব্দের অর্থই হচ্ছে পশ্চাৎ, যেমন চেয়ার টেবিল কাপড় চোপড়, এই দুটি দৃষ্টান্ত অনুচরে রয়েছে। প্রতিচর মনে রাখা খুব সহজ, প্রতিচর মানেই হচ্ছে দুটি বিপরীতার্থক শব্দ, জন্ম ও মৃত্যু, পাপ ও পুণ্য, একেবারে বিপরীতার্থক, আকাশ ও পাতাল, এর অনেক দৃষ্টান্ত প্রতিচর দৃষ্টান্ত। বা যেমন আমরা সমার্থক দ্বন্দ্ব পেয়েছি, তেমনি বিপরীতার্থক দ্বন্দ্বও বলে একে, প্রতিচর দ্বন্দ্বকে। ওটা সমার্থক দ্বন্দ্ব মানে শব্দ দুটি সম অর্থ সম্পন্ন, পূর্বপদ পরপদ, আর প্রতিচর বা বিপরীতার্থক একই বুঝিয়ে থাকে। আচ্ছা, তারপরে ছিল যেটা বিকার। বিকার মানে পূর্বপদের বিকৃতি স্বরূপ পরপদ, ঠাকুর ঠুকুর, কাদা কাটা, গাল গপ্প, এই দৃষ্টান্তগুলি হচ্ছে বিকার দ্বন্দ্ব। আর অনুকার দ্বন্দ্বের মধ্যে আসছে তেল টেল, জল টল, বাসন কোসন। এই নির্দিষ্ট কতগুলি দৃষ্টান্ত যে এই সামান্য অর্থগত বৈশিষ্ট্য দিক থেকে যে বিভাজন করা হয়েছে, এটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, উদাহরণ দেওয়ার জন্য বা উদাহরণ থাকলে কী ধরনের দ্বন্দ্ব চিহ্নিত করবার জন্য। আজকে তাহলে আমরা সমাস শব্দের অর্থ, সমাস কাকে বলে, সমাসের পরিভাষাগুলি কি কি, কোন অংশকে কি নামে আমরা চিহ্নিত করব, পরীক্ষায় প্রশ্ন থাকতেই পারে একটি দৃষ্টান্ত দিয়ে দৃষ্টান্তটির ব্যাস বাক্য কোনটি, বা সমস্ত পদ কোনটি, বা এর মধ্যে ব্যবহৃত সমস্তমান পদটি হলো বলে অপশানের মধ্যে দেওয়া আছে। সমস্তমান পদ একটি সঠিক উত্তর রয়েছে, বাদবাকি সমস্ত পদ দিয়ে দিয়েছে, পুরো ব্যাস বাক্য দিয়েছে, বা দুটো সমস্তমান পদ একসঙ্গে দিয়ে দিয়েছে। তাহলে পরিভাষাটা কিন্তু তোমাদের ঠিকঠাক বুঝতে হবে। এরপর আমরা যে দ্বন্দ্বের ওর সঙ্গেই জেনেছি অর্থ, পূর্বপদ পরপদের অর্থ প্রাধান্য কোন সমাসের ক্ষেত্রে কিভাবে প্রতীয়মান হয়, সেদিকটিও কিন্তু আমাদের ঠিকঠাক মনে রাখতে হবে। প্রশ্ন থাকে যে কোন সমাসে উভয় পদের অর্থ সমস্ত পদে গিয়ে প্রতীয়মান হয়, বা পূর্বপদ পরপদ ভিন্ন অর্থ কোন সমাসে সমস্ত পদে গিয়ে প্রতীয়মান হয়, বা পূর্বপদের অর্থ কোন সমাসে প্রাধান্য পায়। একটি সমাস রয়েছে অব্যয়ীভাব, এভাবেও কিন্তু প্রশ্ন তোমরা পেতে পারো। তা একদম দ্বন্দ্ব সমাস পর্যন্ত আমরা যতটুকুনি আলোচনা করলাম, এভাবে যদি তোমরা যে ধরনের প্রশ্ন থাকতে পারে বললাম তৈরি করে রাখো, তাহলে সেকেন্ড সামেটিভের জন্য তোমাদের আর কোনো সমস্যা থাকবে না।